আমি প্রথমে তারেক জিয়াকে ধন্যবাদ দেই। এই একটা জিনিস গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। তারেক জিয়া দীর্ঘদিন যাবৎ ক্ষমতা থেকে বাহিরে থাকার কারণে পাবলিকের পালস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সকল কিছুকে অ্যানালাইসিস করে তিনি আজকে যে সিদ্ধান্ত দিয়েছেন, এমন সিদ্ধান্ত যদি বলবৎ থাকে, বিশ্বাস করেন বাংলাদেশের রাজনীতির চেহারা বদলে যাবে। আর আমাদের রাজনৈতিক দলগুলোর যে কম্পিটিশন, সেটা এরকম ভালো ভালোবার মাধ্যমে আসতে হবে। বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এর আগে এত সহজে এই ধরনের অ্যাকশন নিয়েছে কিনা। গত 5 বছর আমি অসংখ্যবার বলেছি যে এই সিস্টেমটা যখন চালু হবে, তখন দলের ভিতরে থাকা রাজনৈতিক দুর্বৃত্তরা 5% কর্মী থাকে। এখনই যে বাংলাদেশে, সারা বাংলাদেশে বিএনপির যে লুটপাটের দৃশ্য দেখছেন, এগুলোতে কারা জড়িত? এগুলোতে তারাই জড়িত যারা আসলে, এরা কোনো দল করে না, যখন যেই দল ক্ষমতার টাচে থাকে সেই দলের সাথে এরা মিশা এলাকার সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লোকাল দোকান থেকে চাঁদাবাজি, তারপর হচ্ছে বাজারের যে ইজারা তোলে সেইখানে চাঁদাবাজি, তারপর হচ্ছে ধরেন রাস্তাঘাটে ঠেকবাজি, তারপর ক্ষমতাকে কেন্দ্র করে এর পক্ষে হেরে দৌড়ানো, হের পক্ষে এরে দৌড়ানো। কারণ এদের কোনো কাজ নাই। ক্ষমতায় যারা নেতাদের এরকম মানে কি বলে, লাঠিয়াল বাহিনী তৈরি দরকার হয়, আর এরাই সেই কাজটা করে। তবে তারেক জিয়া আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন, আশা করি এই সিদ্ধান্তগুলো আরো দ্রুত কার্যকর হলে এই জায়গাতে বিএনপির যে ইমেজটা নষ্ট হয়েছে গত 5 তারিখের পর থেকে, সেটা পুনরুদ্ধার হবে। নতুন মেসেজ, যারা কথায় কত অতিরিক্ত বিএনপি সাজেন এই মুহূর্তে। গেল 2-3 দিন আগে আপনার ময়মনসিংহের ভালুকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সহ 15-20 জনের একটা গ্যাংকে। আর এই গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এতদিন দেখছি সারা বাংলাদেশে কি হয়, বহিষ্কার করে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে। মানে গতকালকে রাতে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির পক্ষ থেকে ভালুকা থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। রাত 10:30টায় বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভালুকা থানায় এই মামলাটি দায়ের করেছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলার বিএনপির আহ্বায়ক সহ দলের প্রাথমিক সদস্য সহ দলের সকল পদ থেকে গত রবিবার বাচ্চুকে বহিষ্কার করা হয়েছে। এখন এই ব্যক্তির সমস্যাটা কি ছিল, আপনার বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের কাছে সে চিঠি পাঠাইছিল এই কয়েকদিনের মধ্যে। এই নেতা, বিএনপির নেতা, চিঠি পাঠায় কি বলছে যে আগামীতে এই এলাকায় যত কাজ হবে সেটা তার ভালো কাজে তার একটা নিজস্ব কোম্পানি আছে সেটা দিয়ে হবে। এর বাহিরে অন্য কোনো জায়গায় এখানে প্রতিষ্ঠান বা ব্যবসা ওই কোম্পানিগুলা করতে পারবে না। এমনকি বিএনপির কাছে ভালো সাজার জন্য বিএনপির ত্রাণ তহবিলে 10 লক্ষ টাকাও দিছিল এই বাচ্চু। হ্যাঁ, বাচ্চুদের নামের সাথে মিল আছে। তবে বিএনপি এই প্রথম, বললাম না, খুব ভালো ভালো কাজ করতেছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত। ওই 10 লাখ টাকা আবার ত্রাণ তহবিল থেকে তারটা তাকে ফেরত দেওয়া হয়েছে। এখানে ফোকাসেবল কোনটা বুঝছেন? এই যে বাংলাদেশে একটা রাজনৈতিক ট্রেন্ড ছিল এতদিন যাবত, কোনটা, যে আমরা ইদানিংও দেখছি এটা ছিল বিএনপির মধ্যেও, বাট আজকে শুরু হয়ে গেছে অন্য খেলাটা। এই খেলাটা বলবৎ থাকা জরুরি নেতাকর্মীদেরকে কন্ট্রোলে রাখার জন্য। যে কোনো ঘটনা যখন ঘটে তখন করে কি, সাময়িক বহিষ্কার করে। এটা কেন? হয়তো সোশ্যাল মিডিয়াতে ইস্যুটা ভাইরাল হয়ে গেছে, এলাকার মধ্যে এই মানুষটা নিয়ে সমালোচনা। এটা আবার আমাদের সরকারি চাকরির মধ্যে আছে, যখন ওর ভাইরাল ইস্যু হয় তাকে ওএসডি করা হয়। বাট দিস ইজ নট দ্য সলিউশন। সলিউশন কোনটা? এটা কখনো সমাধান না। সমাধান হচ্ছে পার্মানেন্টলি বহিষ্কার করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট অথবা সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো তারা নিজের একটা মামলা ঠিকা দিবে। দেন এই ব্যক্তির পক্ষে আদালতে উকিল পাওয়া যাবে না, এই ব্যক্তির পক্ষে থানা পুলিশ কোনো ধরনের প্রভাব বিস্তার করার সুযোগ দিবে না মামলাটা যখন দল করছে। নয়তো হয় কি, স্থানীয় থানার একজন লোকাল ওসি বা একজন এসআই যিনি মামলাটার তদন্ত কর্মকর্তা থাকেন প্রভাবিত হন। কারণ কি, যে অপরাধ যখন করছে ঘটনাটার সমস্যা কিন্তু এলাকার তো বড় নেতার লোক অথবা নিজেই নেতা, তখন হয় কি যে মামলার ইনভেস্টিগেশন রিপোর্টের মাধ্যমে আদালত থেকে কদিন পরে বের হয়ে আসে। আর এই চিত্রটাই গত 53 বছর যাবত আমরা দেখতে দেখতে মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে নিয়ে বা এই কর্মীদেরকে নিয়ে একটা নেগেটিভিটি কাজ করে গেছে। আর আজকে বিএনপি যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, বিশেষ করে আমি এতটা খুশি হয়েছি, কারণ দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, ডাজেন্ট ফ্যাক্ট, মানুষের নিরাপত্তা থাকতে হবে। এই চাঁদাবাজি, লুটপাট বন্ধ করতে হবে। রাজনীতিরে পয়সা কামানোর যে সিস্টেম তৈরি করা হয়েছে, বিএনপিও আর আগে দুর্নীতি কম করে নাই, বাট এই দুর্নীতি কইরা বাংলাদেশ থেকে আউট হইয়া তারেক রহমান যে শিক্ষাটা নিছে, ইটস টাইম টু অ্যাপ্লাই। যা তিনি অর্জন করছেন 16 বছর,
মার খাইছেন, রিমান্ডে গেছেন, দেশ ছাড়ছেন, এমনকি দূর থেকে বাংলাদেশকে দেখছেন। দেখার পরে তিনি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য পালস অফ পাবলিক, জনগণ কি চায় সেটা তিনি এখন বুঝতে পারছেন। আর এই জন্যই সম্ভবত তিনি এই নির্দেশনাটা দিয়েছেন। তার এই নির্দেশনায় নতুন আরেকটা ডাইমেনশন তৈরি হবে। কোনটা? জামাত এবং বিএনপির রাজনীতিতে গেল কয়েকদিন যাবত যে বাতাসটা, এদিকে জামাত কিন্তু এরকম মোটামুটি হালাই ফেলছিল, এখন সেই বাতাসটা আস্তে 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 কিছুটা সোজা হওয়ার সুযোগ আছে। কেননা গত 5 তারিখের পরে আপনি যদি দেখেন জামাতের যে অ্যাক্টিভিটিস গুলা, বিএনপির অ্যাক্টিভিটিস গুলা, হাই কমান্ডরা ঠিক থাকলো, বাট গ্রাস লেভেলে, রুট লেভেলে, আপনার এলাকায়, আমার এলাকায়, আমি নিজের এলাকার কথা বলি, 2-4টা চোর বদমাইশ এরা পটপট পটপট শুরু করছে। দলকে ক্ষমতায় আসছে আগে থেকে প্রভাব প্রতিপত্তি, তো এরা এটা দৃশ্য দেখেছে। কিন্তু আমার এলাকাতে জামাতের লোক তারা ত্রাণ বিতরণে ব্যস্ত ছিল, বিএনপিরও ছিল, আলহামদুলিল্লাহ বিএনপিওর মানুষও করছে, আওয়ামী লীগের নেতারাও করছে। এমন না যে আমাদের এলাকায় আওয়ামী লীগও করে নাই, আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ যথেষ্ট শান্তি ছিল। কিন্তু ওই যে একটা শ্রেণী যারা চিন্তা করতেছে আসলে বাজার ইজাদার নিব, সিএনজি স্ট্যান্ডের পয়সাটা খামো, রাস্তাতে জিবির নামে টাকা খামো, এরা কিন্তু শুরু করে দিছিল। বিপরীতে জামাতের কোন রকম বদনাম কোনো গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কিন্তু পান নাই। তো সেখানে বিএনপির একটা ইমেজ সংকট হয়েছিল। দেন ইটস টাইম টু কি বলা হয় যে রিফর্ম। তো তারেক রহমানকে ধন্যবাদ। আশা করি ক্ষমতায় যাওয়ার পরেও এই কার্যক্রমগুলো চালু রাখবেন, কারণ ক্ষমতাকে যদি পয়সা বানানোর সিস্টেম বানাই দেন তাহলে নিশ্চয়ই হাওয়া ভবনের অতীত ইতিহাস বা সর্বশেষ 16 বছর বিএনপির যে অবস্থান হয়েছিল সেটা থেকে শিক্ষা নেন। আরেকটা শিক্ষা নেন আওয়ামী লীগের পরিণতি দেখা। পতন সবারই আছে, বাট যে পতন থেকে শিক্ষা নেয়, ভুল থেকে শিক্ষা নেয়, সেটা হচ্ছে জরুরি। ফেসবুক পেজগুলোতে শত শত মেসেজ। আমার অনেক পুলিশ ভাইরা আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে ভাই, বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলা চট্টগ্রামের রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মধ্যে যেই একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে কেউ কোনো নিউজ করছে না, আপনি একটা নিউজ করেন। তো আমার ধারণা যে গণমাধ্যমগুলো এটা নিয়ে আসলে খুব বেশি মুভমেন্টে যায় না, যেহেতু দুইটা স্পর্শকাতর বাহিনী আমাদের এখানে কানেক্টেড। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে, আমি নিউজটা করছি আপনাদের জন্যই। ইভেন এটা সেনাবাহিনীর জন্য আমি নিউজটা করছি, কারণ একটা পরিবার, পুরোটা বাংলাদেশ একটা পরিবার, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, আমরা একটা পরিবার। এখন একটা পরিবারে একসাথে থাকতে গেলে মা ছেলের মধ্যে ঝগড়া হয়, বাপ ছেলের মধ্যে ঝগড়া হয়, ভাইয়ে ভাই তো জুদাই খায়। তো সেখানে যেহেতু আমাদের দুইটা আমাদেরই বাহিনী, তো সেখানে একটা ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনাটাকে নিয়ে নিজেদের মধ্যে আবার এমন বিভেদ তৈরি করা যাবে না যেটাতে তৃতীয় কোনো পক্ষ সুযোগ সুবিধা নেওয়ার মতো একটা চান্স পেয়ে যায়। তো আগে আমি আপনাদের মেইন ঘটনাটার আগে সেনাবাহিনী কিন্তু অলরেডি একটা বিবৃতি দিয়েছে, সুতরাং আপনারা প্যানিক নেওয়ার কিছু নাই, এটা কড়া বিচার হবে, সেনাবাহিনীর নির্দেশনা আছে। মূল ঘটনাটার আগে সেনাবাহিনী কি বলছে আপনারা যেটা জানার জন্য অপেক্ষা করছেন সেটা বলছি। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর যারা আছে, আইএসপিআর, তারা বলছে 28শে আগস্ট একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই ব্যাপারে মূল যেই কারণটা সেটাকে উদ্ঘাটন এবং এই ঘটনায় সংশ্লিষ্ট দায়ী যে ব্যক্তিরা আছে তাদেরকে শনাক্ত করার লক্ষ্যে অলরেডি সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম অলরেডি কিন্তু চলছে। তদন্ত শেষের পরে দায়ী ব্যক্তি, আবার এটা যে সেনাবাহিনীর অফিসারের নাম আসছে তিনি হন, তার সাথের জুনিয়র অফিসাররা হন, অথবা যে পুলিশ ভাইরা সরাসরি এই ঘটনার সাথে কানেক্টেড তারাই হন, যারাই হয় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা হবে। যেহেতু ঘটনাটি তদন্তাধীন, তাই এটা সম্পর্কে গুজব অথবা উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে আমাদের আইএসপিআর। এবার আসেন, যারা এখনো জানেন নাই যে আসলে মূল ঘটনাটা এখানে কি হয়েছে, আমি আপনাদেরকে একটু তথ্যটা দিচ্ছি যে জুরাছড়িতে আসলে কি হয়েছে। যে চিঠিটা আপনার সোশ্যাল মিডিয়াতে আমাদের পুলিশ ভাইরা আমাদের কাছে পাঠিয়েছেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসছে, একদম উপরে লেখা আছে বেতার বার্তা ইমেল। তো যিনি প্রেরক তিনিকে ওসি পুলিশ বেতার রাঙামাটি পার্বত্য জেলা, প্রাপককে পুলিশ সুপার অপারেশন তার কাছে পাঠিয়েছেন পুলিশ টি&আইএম রাজারবাগ ঢাকা, এএসপি অপারেশন পুলিশ টি&আইএম রাজারবাগ ঢাকা। জ্ঞাতার্থ কি? সহকারী পুলিশ সুপার পুলিশ পরিদর্শক বেতার রেঞ্জ চট্টগ্রাম, বার্তা নং 461 বেতার। উপযুক্ত বেতার বার্তার আলোকে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাঙামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি থানায় গতকালকে, মানে এটা গতকালকের চিঠি, 27/8/2024 খ্রিস্টাব্দ আনুমানিক বাংলাদেশ সময় 5টা 30 ঘটিকায়
জুরাছড়ি থানার কর্মরত 3 জন চাকমা কনস্টেবল থানার পার্শ্ববর্তী যক্ষা বাজারে চা পান করতে গিয়েছিল। ওখানে আর্মির একজন সিইও স্যার ওনার পরিবার সহ ছিলেন, মানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেহেতু সিইও। কিন্তু উক্ত কনস্টেবলরা গণ সালাম না দেওয়ায় মারধরের শিকার হয়েছেন তারা। এখানে একটু আমার কাছে আশ্চর্য লাগছে যে কেন আসলে মারধরের শিকার হলো ওনাকে সালাম না দেওয়াতে, বাট চিঠিটাতে এরকমই লিখছে। যার কারণে প্রথমে বলছে এটা কিন্তু ইনভেস্টিগেশনের বিষয় আছে যে আসলে কি এটা সত্য নাকি পুলিশের এই ব্যাপারেও মানে মিথ্যা বার্তা বা এখানে কোনো কিছু অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপরে কি লিখছে, মারধর করার পর এই পুলিশ সদস্যদেরকে আপনার ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, মানে আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে জুরাছড়ি থানার ওসি পুলিশ সুপার মহোদয়কে জানালে তো এসপি সাহেব ক্যাম্পে যেতে বলে। তো ওসি সঙ্গীয় অফিসার সহ ক্যাম্পের ভিতর যেতে চাইলে ক্যাম্পের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়, মানে এই আর্মি ক্যাম্পের সামনে আটকে দেওয়া হয় এবং ওসি সহ সবাইকে মারতে শুরু করে সেখানে দায়িত্বরত আমাদের যারা কি বলে যে সেনাবাহিনীর সদস্য ছিল, এবং ওইখান থেকে তারা পালিয়ে যায়। থানায় টেলিকমের অপারেটর নাই, জেলার পুলিশের একজন অপারেটর আছেন, তার সাথে যোগাযোগ করে জানা যায় সকল পুলিশ সদস্য নিরাপদ আশ্রয়ে চলে গেছে। সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ মিলে থানা এলাকা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে দিয়েছে। একথা বলার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে আর যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি। রাঙামাটি জেলার পুলিশ সুপার তিনি আপনার সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ জুরাছড়ি থানার উদ্দেশ্যে রওনা করেন। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। দাখিলকারী মোহাম্মদ মুরুদুল ইসলাম, এএসআই, বিপি 8302064333, ওসি পুলিশ বেতার, রাঙামাটি পার্বত্য জেলা। এটা হচ্ছে মূল ঘটনা যেটা আমরা চিঠির মাধ্যমে জানছি। এর বাহিরে অনেক ঘটনা মানুষ লোকমুখে বলছি বা আমাদেরকে পাঠাচ্ছেন, কিন্তু আমরা এই বিষয়টা যেহেতু আমাদের স্পর্শগত দুইটা ডিপার্টমেন্ট, মন গড়া কথা বলার সুযোগ নাই। তো একটা ঘটনা ঘটছে, এটা 100% যেহেতু আজকে আইএসপিআরও তারা বক্তব্য দিয়েছে। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে যেহেতু ঘটনাটা ঘটছে, দুই টিমকে একত্রিত করেই এখন কিন্তু এটার তদন্তের ব্যবস্থাটা নেওয়া হয়েছে। যেহেতু এখন সরকারে একজন স্টেবল মানুষ আছেন, নিরপেক্ষ মানুষ আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমরা আশা করি যারা প্রকৃত ঘটনার সাথে কানেক্টেড, অপরাধটা জারি থাকুক, সেনাবাহিনীর ইনভেস্টিগেশন, পুলিশও ইনভেস্টিগেশন কইরা একটা ফাইনাল আসবে। আবার অপরাধী যিনি হন, সেনাবাহিনীর সেই অফিসার হন অথবা পুলিশের সেই কনস্টেবলরা হন, কিছু তো একটা ঘটছে, তো প্রকৃত দোষী যিনি তিনি যেন শাস্তি পান। আর আমাদের গণমাধ্যমগুলা এই বিষয়গুলোকে কেন জানি প্রকাশ করতে চান, এগুলো মানুষের মধ্যে না আসলে কি হয় জানেন, গুজব ছড়ায়। অনেক নিউজ কিন্তু হচ্ছে ফেক নিউজ। তা আমরা আশা করি এটার খুবই দ্রুত একটা সুন্দর সমাধান হবে।